কাছের দিকে গুলি তাক করে বলে মায়া। রেজিস্টার বেঁচে গেছে। বিয়েতে কবুল না বললে তো আর শুধু শুধু রেজিস্টার হবে না, তাই কিছু হলে আগে কাজীর উপর দিয়ে যাবে। কাজী হাঁসফাঁস করে বলে, এটা কেমন বিচার? বিয়ে দিলে পাত্রী আমাকে খুন করবে, আর বিয়ে না দিলে পাত্র আমাকে খুন করবে। বলি, আমি কি অপরাধ করেছি? রাজ নিজের থুতনিতে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলে, আসলেই তো, তুমি কাজী হলে একটা পাজি। 3টে বিয়ে করেও বেঁচে থাকার আগ্রহ আছে তোমার। তোমার বউ তো মনে হয় না এখনো তোমার সম্পত্তি তার নামে করেছে। আগে না, আমি মৃত্যুর আগে আমার সম্পত্তি আমার সন্তান ও স্ত্রীর নামে করে দিতে চাই। আচ্ছা, তাহলে আমার টার্গেট আপনি না, আমার টার্গেট অন্য কেউ। রেজিস্টার ভয় পেয়ে যায়। শুকনো ঢোক গিলে বলে, আমার ছেলে বিদেশে পড়তে চায়, তার অনেক স্বপ্ন। বউ আমার এমনি রাগ করে বাপের বাড়ি যাইতে থাকে। এখন যদি মরে যাই, ছেলেটা অনাথ হয়ে যাবে। রাজ দাপড় দিয়ে বলে, আরে ধুর, আমি কি আপনাদের কথা বলেছি? আমি তো বলছি অন্য কারো কথা, যাকে নিজের কবজায় রাখলে মায়াবতী আমাকে বিয়ে করবে। মায়া তাকিয়ে থাকে রাজের দিকে। কার কথা বলছে রাজ? রাজ হালকা হেসে তার ফোন বের করে ভিডিও কল দেয়। ওপাশ থেকে কল রিসিভ করতেই ভেসে আসে হাসির মুখ। হাসিকে বেঁধে রাখা হয়েছে। হাসির পাশে দুজন গার্ড গুলি ধরে আছে। হাসির গায়ের দিকে তাকিয়ে আঁতকে ওঠে মায়া। হাসির গায়ে বোম চড়ানো। মায়ার সাথে সাথে রাজের দিকে তাকিয়ে বলে, এটা কি ধরনের কাজ? আপনি আমার মাকে কেন আটকে রেখেছেন? বেশি কিছু না, বিয়ে করার জন্য। বউ না করেছে তো, তাই তাকে রাজি করানোর একটা কৌশল। বাড়াবাড়ি করছেন আপনি। মায়ের যদি কিছু হয়ে যায়, আমি আপনাকে ছাড়বো না। রিল্যাক্স মায়াবতী, আমি আমার শাশুড়িকে কিচ্ছু করব না, কিন্তু যে আমার শাশুড়ি হতে পারছে না তাকে বাঁচিয়ে কেন রাখবো? আমাকে মেরে ফেলুন আপনি, কিন্তু আমার মাকে ছেড়ে দিন। আমি আপনাকে অনুরোধ করছি। অনুরোধ না, বিয়ে। বিয়ে করো আমাকে, ছেড়ে দিব আমার শাশুড়ি মাকে। মায়া হাসির শরীরে ভালোভাবে তাকিয়ে দেখে। এটা নকল বোম না, কারণ বোমের গায়ে রেড লাইট স্পষ্ট। যদি রাজ একবার রিমোট ক্লিক করে বোম ব্লাস্ট হবে। বাধ্য হয়ে মায়া বলে, আমি রাজি বিয়ে করতে। রাজ ফিচেল হেসে বলে, আবে কাজী, হয়ে গেছে আমার বউ রাজি। কাজী মায়া ও রাজ দুজনের দিকে তাকিয়ে বলে, কন্যাকে সাজিয়ে আনবেন না, এভাবে গেঞ্জি আর জিন্স পরে বিয়ে করবে? আমার মায়াবতী বলে কথা, একটু ভিন্ন স্টাইলে বিয়েটা তো করবেই। বউ সাজ পরে হবে। কেন, আপনার কোনো আপত্তি আছে নাকি আমার বউ সাজেনি বলে? না বাবা, আমার আর কি, আমি শুধু তোমাদের বিয়ে দিয়ে বিদায় নেব। অবশেষে মায়ার সম্মতি পেয়ে ভিডিও কল থাকা অবস্থায় রাজ ও মায়া কবুল বলে বিয়ে করে দেয়। তারপর রেজিস্টার তার কাগজপত্র নিয়ে বলে, সই করে দিন। মায়া তাকিয়ে থাকে রাজের দিকে, বলে, এক রাতে কাগজ রেডি কিভাবে? কাগজ আগেই রেডি ছিল, শুধু সময়টা এমন হওয়ার কথা ছিল না। কিন্তু তুমি তো দুষ্টু, কথা শুনতে চাও না, তাই বাধ্য হয়ে মর্নিং ম্যারেজ করে ফেললাম। মায়া সই করে দেয় রেজিস্ট্রি কাগজে। পরিপূর্ণ হয় মায়া ও রাজের বিয়ে। পিয়াস এসে জড়িয়ে ধরে রাজকে, বলে, কংগ্রাচুলেশন বস। বলেই মিষ্টি খাইয়ে দিতে থাকে সবাইকে। সবাই মিষ্টি মুখ করছে। কাজীর হাতেও মিষ্টি দেওয়া হয়। মিষ্টি হাতে নিয়ে কাজী বলে, যাক, শেষমেশ গোলাগুলির থেকে রক্ষা পেয়ে মিষ্টি পাচ্ছে। মায়ার বাড়িতে এসেছে মায়া ও রাজ। মৌকেও নিয়ে এসেছে পিয়াস। মায়াকে বউ সাজিয়ে দেওয়া হবে। মায়ার ঘরে বসে মায়াকে তৈরি করে দিচ্ছে হাসি ও মৌ। হাসিকে সাথে সাথেই ছেড়ে দেওয়া হয়েছে। বউ সাজাতে সাজাতে হাসি বলে ওঠে, তো এখন কি করবে? তোমার প্ল্যান তো সাকসেস হলো। বউ সাজে লাল লেহেঙ্গা পরা মায়া আয়নার দিকে তাকিয়ে থাকে। সাথে সাথে মুখে ফুটিয়ে ওঠে ডেভিল হাসি। বলে, সর্দার বাড়ির বড় মেয়ে আজ এন্ট্রি নেবে সর্দার বাড়ির বড় বউ হয়ে। সর্দার বাড়ির বউ হওয়ার নেশা আমার একটা কারণেই লেগে আছে, আর তা হলো আমার মন্ত্রী মশাই। এই মায়া যা চায় তাই পায়। আজ মন্ত্রী মশাইকেও হাসিল করেছি। মৌ মায়ার কাঁধে হাত রেখে বলে, তোমার ভালোবাসাকে তোমার করেছো। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তুমি রাজভাই সরি জিজুকে ভালোবাসো, কিন্তু তুমি যে হার্ট, আমি ভাবছিলাম আমি ভুল। এখন দেখি না, আমি আমার বোনকে চিনতে পেরেছি।
মৌকে জড়িয়ে ধরে মায়া বলে, মন্ত্রীর প্রেমে তো আমি সেই আগেই পড়েছিলাম যখন সে বাংলাদেশে ব্যাক করে। কিন্তু বোন আমার, আমি ওই বাড়ির বউ হয়ে যেতে চাইনি এত তাড়াতাড়ি। আমি ভেবেছিলাম মোহন সর্দার আর মালিনী সর্দারকে প্রাপ্য শাস্তি দিয়ে তারপর আমার মন্ত্রী মশাইকে আমার করে নিব। সে না চাইলেও সে মায়ার সাথে জড়িয়ে যাবে। কিন্তু ভাগ্য আমার যে অন্য কিছু ছিল। মন্ত্রী মশাই নিজেও আমাতে ফেসে আছে, আর ওদিকে দূরে থেকে আমি ওদের বরবাদ করতে পারছি না। কিছু একটা করতে গেলেই আমার ভালোবাসা আমার পথের কাঁটা হয়ে আসছিল। এখন আমি আমার ভালোবাসাকে আমার হাতের মুঠোয় রেখে সর্দার বাড়িতে আমার কাজ হাসিল করব। তাই তো আমি মিহির ভাইকে নিয়ে অভিনয় করেছি, যাতে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়। ওই মোহন সর্দার এদিক ওদিক আয়াস করবে আর আমি দূরে থেকে দেখব, এটা তো হতে পারে না। আমি এবার ক্লান্ত। ওদিকে যারা তো আছি। পথের এই কাটা কিছু করার আগে মন্ত্রীর জীবন নিজের জায়গা ছলে বলে করে নিলাম। কেউ বুঝতেও পারবে না আমি কে আর কি চাই। সবাই জানবে আমি হাসি মায়ের মেয়ে, আর আমাকে মন্ত্রী মশাই জোর করে বিয়ে করেছে। মৌ কিছু একটা ভেবে বলে, কিন্তু আপু, জিজু যখন জানতে পারবে যে তোমার উদ্দেশ্য তাকে পাওয়া আর তার সাথে তুমি প্রতিশোধ নিতে এসব নাটক করেছো, কক্সবাজার ট্যুর প্ল্যানিং, আবার সেখানে যাওয়ার আগে ওই রেপিস্টদের ইনফর্ম করে রাখা, এগুলো জানলে তো জিজু তোমাকে সন্দেহ করবে। জানতে দিব না আমি তাকে। যে আসবে আমার পথের কাটা হতে আমি তাকে উপড়ে ফেলে দিব। রেপিস্টার বাবা আমাকে এমনিতেই খুঁজছিল আমার ক্ষতি করার জন্য। শুধু আমি টেকনিক্যালি আমার লোকেদের দ্বারা ওদের কাছে ইনফর্ম করে দিই। নিজে এমন ভাবে চলি যাতে ওরা জানতে না পারে যে আমি জানি ওরা আমাদের ফলো করে। আর সে ফিরে এসছে বোন। এবার কোনো অঘটন করার আগে আমি নিজে থেকে প্রস্তুত থাকব। তাছাড়া আমি তো আমার বরকে দ্বিতীয়বার বিয়ে করেছি। এখানে ভুল তো কিছু নেই। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বলেই হেসে দেয় মায়া, মৌ ও হাসি। হ্যাঁ, মায়ার সাথে রাজের আগেও একবার বিয়ে হয়। এটা মায়া জানতে পারে তার 18 বছর বয়সের দিকে। এদিকে মায়ার বাড়ির বড় হলরুমে বসে আছে পিয়াস ও রাজ। মাহমুদ সর্দারকে কল করছে রাজ। মাহমুদ সর্দার রিসিভ করতেই রাজ টেবিল হেসে বলে, তোমার বৌমা এখন প্রপার আমার হয়েছে বাবা। মাহমুদ সর্দার গাড়িতে ছিলেন, ঢাকার দিকেই রওনা দিয়েছেন। গাড়িতে থাকতেই খুশির খবর পেয়ে লাফিয়ে উঠে বলেন, ইয়েস, আমার ঘরে লক্ষ্মী আসতে চলেছে। এটাই তো আমার চাওয়া। অ্যাট লাস্ট আমার আর শাহানার স্বপ্ন পূরণ হবে। সাথে পাবে তুমি তোমার ভালোবাসার মায়াবতীকে। রাজ ফিচেল হেসে বলে, যদিও বুঝতে পারছি না মায়াবতী তাড়াহুড়ো করলো কেন, তবে ওর পাতানো ফাঁদ বুঝতে পেরেই আমি ওর ইচ্ছাকে পূরণ করলাম। কারণ আমি তো পূরণ করতে চাই আমার মায়াবতীর ইচ্ছা। আমি ঢাকা আসছি না, মায়া মাকে নিয়ে আসো। বাকি রহস্যের ভেদ পরে করা যাবে। এখন তোমাদের সুখের দিন আসতে চলেছে। আমার ছোট বোনরূপী মানুষটির পাশে থাকতে পারিনি, কিন্তু আড়ালে তো মায়াকে আগলে রেখেছি। মেয়েটা নাই জানুক যে তার বড় বাবা তার আড়ালে তার খোঁজ রেখেছে, কিন্তু আমি তো জানি আমরা ওদের জন্য পথ চেয়েছিলাম। রাখছি বাবা, তোমার রাগিনী বৌমার ওয়েলকাম করে রেখো। বাই। বলেই কল কেটে দিল মাহমুদ সর্দার। আজ তার খুব আনন্দ। তার বাবা মানে মায়া ও রাজের দাদা চেয়েছিল মায়া রাজের বিয়ে দিতে। ওই সময় মায়ার জন্মের পরপরই বিয়ে দিয়ে দেয় মায়া ও রাজকে। রাজ তখন 11 বছরের, আর মায়া কোলের শিশু। শাহানা পারভিন ও মাহমুদ সর্দার সাক্ষী থেকে দিয়েছিলেন এই বিয়ে। মাহমুদ সর্দারের বাবা তখন বলেছিলেন, আমার মায়া ও রাজ, এই দুইজনের জুটি হবে মায়ারাজ। সর্দার বংশের পরবর্তী রাজত্ব চালাবে এই মায়ারাজ। মাহমুদ সর্দার বলতেন, কিন্তু বাবা, ওর নাম তো মোহনা সর্দার, মায়া কেন বলো? কারণ আমার মোহ দিদি ভাইয়ের ভিতর মায়া দেখতে পাই। তোমরা ওকে মোহনা বলেই ডেকো, আমার আপত্তি নেই, কিন্তু আমার কাছে ও মায়া। রাজ নিজেও তখন তাকিয়ে থাকে মায়ার মুখের দিকে। শাহানা পারভিন একবার মায়াকে কোলে নিয়ে বলেছিলেন, আমার মায়াবতী মা। রাজের মনে ভালো লাগতে থাকে এই নাম। সেও সাথে সাথে আওড়ায়, মায়াবতী মায়াবতী মায়াবতী।
ওদের বাল্য বিবাহের কিছুদিন পরই রাত চলে যায় বিদেশে, কিন্তু রাত যাওয়ার আগে মাহমুদ সর্দার ভালোভাবে বুঝিয়ে দিতেন। তোমার অর্ধাঙ্গিনী কিন্তু এখানে আছে বাবা। জানি ছোট বয়সে বিয়ে দিয়েছি তোমাকে, কিন্তু বাবার মৃত্যুসজ্জায় আমি বিয়ে না দিয়ে পারলাম না। তুমি পড়াশোনা করে ভবিষ্যৎ উজ্জ্বল করে এসো। বাবাকে যদি মন থেকে ভালোবেসে থাকো তো মাথায় রাখবে তোমার জীবনের সাথে একটা সম্পর্ক জড়িত। মহুমাকে আমরা দেখে রাখবো, কিন্তু তুমি নিজেকে ঠিক রাখবে। রাজ আশ্বস্ত করে বলে। আমি কোনো খারাপ কাজ করব না বাবা। আমি পড়াশোনা করে অনেক বড় হব, তারপর আবার মায়াবতীকে আমার করে নিব। মাহমুদ সর্দার খুশি হন ছেলের কথায়। মাহমুদ সর্দারের বাবা 3 বার স্ট্রোক করেছিলেন, তাই তাকে কষ্ট না দেওয়ার জন্যে এই বিয়ে। লাস্ট স্ট্রোক করলে তিনি মারা যাবেন এমনটা ডাক্তার জানিয়ে দিয়েছেন। তাছাড়া মাহমুদ সর্দার ও শাহানা পারভিন এই বিয়েতে খুশি ছিলেন। দাদা ও বাবার প্রতি অঢেল ভালোবাসা থাকায় রাজ তখন খুশি খুশি মেনে নেয় বিয়ে। রাস্তার দাদা ও বাবার প্রতি আলাদাভাবে দুর্বল। মাহমুদ সর্দার যা বলেন তাই করে রাজ। আবার রাজ যা চায় মাহমুদ সর্দার পূরণ করতেন। এছাড়া রাজের ছোটবেলায় মায়ের কোল কম পেয়েছে, বরং শাহানা পারভিনের কোল বেশি পেয়েছে। শাহানা পারভিন রাজের জন্য টিফিন করে দেওয়া, রাজকে হোমওয়ার্ক করে দেওয়া, আরও ভিন্ন বিষয়ে যত্ন নিতেন। ছোট মা বলতে অজ্ঞান ছিল রাজ। পিয়াস রাজের কাছে এগিয়ে এসে বলে, কিন্তু বস, ম্যাম তো আপনাকে বিয়ে করেছে প্রতিশোধ পূরণ করতে, তাহলে আপনি কি পেলেন এই ভালোবাসায়? মায়াবতীর জীবনে ভালোবাসার জায়গা আমি করে নিব পিয়াস। আমার মায়াবতীর জীবনে একটাই নাম, সে হলো শাহমীর রাজ। আমার মায়াবতী জানতে পারবে না তার মন্ত্রী মশাই তার সব কিছুই জানে, আর সেই সব কিছু ঠিক করে দেবে। কিন্তু আপনার ছোট মা, উনি কোথায়? এটা একমাত্র মায়াবতী জানে। বউ নিজেও জানে না কিছু, শুধু সময়ের অপেক্ষা। কি হয়েছিল সেই রাতে জানতে হবে আমাদের। কিন্তু বস, ম্যাম তো প্রতিশোধ অন্যভাবে নিতে থাকে। ওনার প্ল্যান মোতাবেক আপনি বলেছিলেন আমরা আপাতত বিয়ের বিষয়টা স্কিপ রাখবো। তাহলে ম্যাম এখন কেনই বা বিয়েটা করতে চাইলো? মোহন সর্দারকে বরবাদ করতে তো আপনি নিজেই ম্যামকে হেল্প করতে চান, তাহলে আর কি হতে পারে? জানি না পিয়াস, কিছু একটা তো গভীরে আছে, যেটা মায়াবতী একা জানে। কেন এই বিয়ে করার তাড়াহুড়ো, এটা জানতে চাই আমিও। কিন্তু মায়াবতী কখনোই নিজ থেকে আমাকে কিচ্ছু বলবে না। সে তো তার মর্জিতে চলে, একা লড়াই করতে চায়। বলেই একটু দীর্ঘশ্বাস নিল রাজ। সাথে সাথে উপর থেকে হাসির আওয়াজ আসতে থাকে। মৌ হাসতে হাসতে নিয়ে আসছে মায়াকে। রাজ সিঁড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মায়াবতী আজ লাল রঙের লেহেঙ্গা পরেছে, গলায় একটি বড় নেকলেস, কপালে টিপ, হাতে রুলি সহ কিছু চুড়ি। কোনো মেকআপের চিহ্ন নেই। মায়া নিজেই সাজতে পছন্দ করে না। সে এতটাই ফর্সা যে সে নিজেই কষ্ট পায়। কেন সে তার মায়ের চামড়ার রং পেল না? মোহন সর্দারের রং পাওয়াতে মায়ার মধ্যে ক্ষোভ কাজ করে। মায়া নিচে নামতে থাকে। রাজ এসে এক হাত বাড়িয়ে দেয় মায়ার দিকে। মায়া রাজের হাতের উপর হাত রেখে বের হতে থাকে সর্দার বাড়ির উদ্দেশ্যে। শিয়া হিয়া পরীক্ষা দিয়ে এসেছে থেকে সোফায় বসে আছে। বিরক্ত লাগছে, আবার চিন্তাও বাড়ছে। রুদ্র আরামের ভঙ্গিতে আছে। যারা ও মিলি বসে বসে দেখতে থাকে। মালিনী সোনালির কাছে বসে সান্ত্বনা দিচ্ছে। সোনালি হাইপার হয়ে উঠেছে। কাল রাতে মোহন সর্দার বাসায় আসেনি। কাল রাতে না আসলেও চিন্তা হয় না, কিন্তু সারাদিনে একবারও কল রিসিভ করছে না কেন? লোকটা কোথায় কি করছে বুঝতে পারছে না সোনালি। ঘন্টা 3-4 ধরেই এই নাটক দেখছে শিয়া ও হিয়া। পরীক্ষা দিয়ে এসে একটু খেতেও পারেনি। এখন খাবার এনে দিল সার্ভেন্ট। এর আগেও এনে দিয়েছিল, কিন্তু চিন্তায় খাওয়া দাওয়া হয়নি। এখন সোনালির নাটকের কান্না শুরু। এদিকে তার ছেলে মেয়েদের বাবা হারানোর শোক নেই। মিলি একটু চিন্তিত থাকলেও রুদ্র ফুল রিল্যাক্স। তাহলে তারা কেন না খেয়ে থাকবে? পরীক্ষার সময় এসব ঝামেলা নিয়ে থাকলে নিজেদের স্বপ্ন পূরণ হবে না। রুদ্র একটা বড় হামি দিয়ে বলে, চিন্তা করো না মম, ড্যাড তোমার জন্য সতীন আনতে যায়নি। তুমি যার সতীন হয়ে এসেছিলে সেও নেই। ড্যাড যেখানেই থাকুক তোমাকে ছাড়া একটু রিল্যাক্সে আছে। ছেলের এমন কথায় ক্ষেপে গেল সোনালি। এই মানুষ করেছে তাকে, একটু ভালোবাসা বা দয়া দেখায় না। শিয়া হিয়া ও মিলি কিছু বোঝে না। মালিনী বলে, ছি বাবা,
বাবা মাকে নিয়ে এইসব বলতে নেই। সেই দুপুরে খেতে এসেছি, এখন সন্ধ্যার আজান দিবে, কিন্তু খাবার কি খেতে পেরেছি? বাবার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে তো শুনতে পারো। দিয়েছি কল, কেউ ধরছে না। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক, মিসিং ডায়েরি করি। মোহন সর্দার কাল রাত থেকে হারিয়ে গেছে। মন্ত্রীর বাড়িতে বসবাসরত বুড়ো লোককে কেউ কিডন্যাপ করেছে বলে ধারণা করা হয়। আসামি হতে পারে কোনো বিরোধী দল। সেটা রুদ্র চিল্লিয়ে বলে সোনালি। হিয়া বিড়বিড় করে শিয়ার কানে কানে বলে, বাবা যেমন তার ছেলেও তেমন। রুদ্র হিয়ার মুখের পাশে ফু দিল। হিয়ার ছেড়ে দেওয়া চুল উড়ে মুখের সামনে চলে আসে। ফলস্বরূপ হিয়া তাকিয়ে থাকে রুদ্রের দিকে। রুদ্র চোখ টিপ দিয়ে বলে, ড্যাডের মতো বউ রেখে ফুর্তি করার মতো ভুল করব না আমি। আর হ্যাঁ, আমার সাথে ড্যাডের একটু ফারাক আছে, সময় আসলে জানতে পারবি। হিয়া মুখ ভেঙচি দেয়। অতপর খাওয়াই মন দিতে থাকে। মাহমুদ সর্দার বাড়িতে এসেছেন মাত্র। ঢুকেই দেখলেন বাড়িটি পুরো মরা বাড়ির মতো নিরিবিলি। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে শিয়া, হিয়া, রুদ্র ও মিলি। সোফায় বসে কান্না করতে থাকে সোনালি। তার দুই পাশে সান্ত্বনা বাণী দিচ্ছে মালিনী ও যারা। ভ্রু কুচকে মাহমুদ সর্দার বলেন, কি হয়েছে? মালিনী দৌড়ে এসে দাঁড়ায় মাহমুদ সর্দারের পাশে। বলেন, ছোট ভাইকে কাল থেকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। এদিকে তার অ্যাসিস্ট্যান্টকেও কল করে পাচ্ছি না। অফিসে গিয়ে দেখা যায়, অফিস বন্ধ, বড় একটা তালা ঝুলিয়ে রাখা। কিছুই বুঝতে পারছি না কি হলো। মাহমুদ সর্দার অপ্রকাশ্যে হেসে দিলেন। মনে মনে খুশি হলেও প্রকাশ্যে বলেন, চিন্তা করার কিচ্ছু নেই, হয়তো অফিস বন্ধ রেখে বাইরে ঘুরতে গেছে। তোমাদের সাথে কথা বলতে চায় না, তাই সবকিছু বন্ধ রেখেছে। আসলে মাহমুদ সর্দারের কাছে কল এসেছিল মোহন সর্দারকে অ্যারেস্ট করা নিয়ে, কিন্তু সে এবার না জানার ভান করেই থাকছেন। প্রকাশ্যে অনেক সাহায্য করেছেন, কিন্তু অপ্রকাশ্যে সেও চায় মোহন সর্দার শাস্তি পাক। বাবা মেয়ের এই লড়াইয়ে এবার তিনি ঢুকতে চান না, তাই কথা ঘুরিয়ে দিলেন। একজন সার্ভেন্ট ডেকে মাহমুদ সর্দার কিছু কথা বলছিলেন। মালিনী একটু তাকিয়ে থেকে অবাক হয়ে বলেন, কি বলছিলে তুমি ওকে? দেখতে পাবে, ধৈর্য ধরো। বলতে না বলতেই ঢাক ঢোল বাজার শব্দ আসতে থাকে। সবার খাওয়া দাওয়া শেষ, হাত ধুয়ে উঠেছে মাত্র। ঢাক ঢোলের আওয়াজ বৃদ্ধি পাচ্ছে। সবাই বুঝতে পারল তাদের বাড়ির দিকেই কিছু একটা আসছে। রুদ্র ঢাক ঢোলের আওয়াজের তালে তালে হাত উঁচু করে দুলিয়ে দুলিয়ে নাচতে থাকে। সবাই হা হয়ে তাকিয়ে আছে। মিলি জিজ্ঞেস করে, তুই নাচতেছিস কেন? কারণ ঢাকঢোল বাজছে তাই। আরে তোরাও নাচ। কি হচ্ছে, কেন হচ্ছে না জানলেও আনন্দের বাজনায় তোর আনন্দ কর। ঢাকঢোল পিটিয়ে 7-8 জন লোক সর্দার বাড়ির মেইন গেটে হাজির হয়। সাথে সাথে গেট খুলে দেয় দারোয়ান। আশপাশ থেকে প্রতিবেশীরা ভিড় বাড়াতে থাকে। বাড়ির বাইরে বড় উঠানে এসে দাঁড়ালে সর্দার বাড়ির লোকজন, যারা নিজেও আছে সেখানে। সবার দাঁড়ানোর সাথে সাথে সেখানে ফুল দিয়ে সাজানো একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নাচতে নাচতে নামলো পিয়াস ও মৌ। ওরাও হাত উঁচু করে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকেন। গার্ড এসে রাজের গাড়ির দরজা খুলে দিল। বর বেশে রাজ গাড়ি থেকে নামতেই সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। মায়া এখনো বের হয়নি। রাজ নিজেও গানের তালে নাচতে থাকে। নাচতে নাচতে গৃহে প্রবেশ করে যারার দিকে তাকিয়ে বলে, যারা বেবি, তোমার জন্য সতীন এনেছি। যারা হা হয়ে যায়। সোনালি চেঁচিয়ে বলেন, হোয়াট? ওহো কাকিয়া, তোমাকে তো বলিনি, যারা বেবিকে বলেছি। অবশ্য তোমার তো ঝটকা লাগবেই, তোমার বোনের মেয়ে সতীন বলে কথা। মালিনী রাজের কাছে এসে বলেন, এসব কি ধরনের তামাশা রাজ? তুমি বিয়ে করলে আমাদের না জানিয়ে? আমরা তো এখানেই আছি। বিয়ে করার যখন এত ইচ্ছা আমাদের বলতে, যারা তো রেডি ছিলই। আমি তো বাবাকে বলেই গেছিলাম মা, কারণ বাবার পছন্দেই আমার বিয়েটা হচ্ছে। রাজের কথায় মালিনী ফিরে তাকান মাহমুদ সর্দারের দিকে। মাহমুদ সর্দার নির্দ্বিধায় বলেন, হ্যাঁ, আমি রাজের বিয়েটিকে মেনে নিয়েছি। ইনফ্যাক্ট রাজের বউ হিসেবে আমি তাকে গ্রহণ করতেও রাজি। পাত্রী আমার পছন্দের। আর যারাকে আর ওর মা বাবাকে আমি কথা দিয়েছি যে রাজ আর যারার বিয়ে দেব, তাহলে এখন কি হবে? আমরা কি জানি? তুমি কি কখনো তোমার ইচ্ছা পূরণের আগে আমাদের থেকে একটু আলাপ করে নাও? তোমার ডিসিশনকে আগে প্রায়োরিটি দিয়েছো। তোমরা বাবা ছেলে মিলে কখনো আমার কথা শুনতে চেয়েছো? আমি যা কিছু করতে চাই আগে তোমাদের থেকে জানতে চাইতাম।
কিন্তু তোমরা নিজেদের মতো আমাকে এড়িয়ে গেছো। বলেই কান্না করে দিলেন মালিনী। রাজ মালিনীর কাছে এসে বলে, আমি তোমার সমস্ত মতামতকে সম্মান করি মা, কিন্তু মায়াবতীকে আমার চাই, তাই আমি ওকে বিয়ে করেছি। তুমি এই সম্পর্ক মেনে নাও মা। তোমার ছেলে তোমারই থাকবে, কিন্তু তার ভালোবাসা তার থেকে হারালে তোমার ছেলের মনকে ভাঙতে তোমার ছেলে সুখে থাকবে না মা। মালিনী আর কিছু বললেন না। ছেলের সুখের কথা ভেবে চুপ করে গেলেন। যারা এসে রাজের কাঁধে হাত রাখলো। রাজ ঘুরে দাঁড়ালো। যারা রাজের দিকে তাকিয়ে বলে, বেবি প্লিজ বলে দাও তুমি এসব নাটক করছো। আমি তোমাকে খুব 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 ভালোবাসি বেবি, বিলিভ মি। তুমি আর আমি এই বাড়িতে অনেক হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো। গাড়ির ভিতর থেকে রক্ত চক্ষু দিয়ে দেখছে মায়া। সবকিছু সহ্য হলেও রাজের কাঁধে যারার হাত দেওয়াটা সহ্য হলো না। গাড়ির দরজা নিচে খুলে পাশে থাকা গার্ড থেকে গুলি নিয়ে সাথে সাথে শুট করে দিল যারার হাতে। যারার বাম হাত ছিদ্র হয়ে রক্ত বের হতে থাকে। সাথে সাথে ব্যথায় চিল্লিয়ে যারা বলে, আউচ! সোনালি এসে যারার হাত ধরে দাঁড়ায়। মিলি দৌড়ে গেছে মেডিসিন বক্স আনতে। একজন সার্ভেন্ট পানি নিয়ে আসে। গুলি যারার হাতের ভিতর ঢুকতে পারেনি। মায়া টার্গেট করেছিল জাস্ট একটু সাইড থেকে, তাই যারার হাতের কোনা দিয়ে গুলি চলে যায়। এর ফলে যারার হাত ছিদ্র হয়ে যায়। যারার হাত ব্যান্ডেজ করে দিচ্ছে সোনালি আর মালিনী। রাজ স্মিত হেসে বলে, গৃহ প্রবেশেই রক্তের বন্যা বয়ে দিলে মায়াবতী। মেহরুন জাহান মায়ার জিনিসে কেউ নজর দেবে আর মায়া চেয়ে চেয়ে দেখবে, এতটাও খারাপ দিন মায়ার আসেনি। আর সেখানে তো আস্ত আপনিটাই আমার ব্যক্তিগত পুরুষ। মায়ার গর্জে যাওয়া কণ্ঠ শুনে সবাই তাকিয়ে থাকে মায়ার দিকে। শিয়া ও হিয়া মায়াকে দেখছে খালি। মিলি বলে ওঠে, এই মেয়েটা তো সেই মেয়েটা যে আমাদের মাজারে ঝামেলা করেছিল। আবার ওর কোম্পানির উদ্বোধনে গিয়েছিলাম। রাজ মায়ার রাগী চেহারার দিকে তাকিয়ে আছে। রাগে ফোঁসফোঁস করছে মায়া। রাজ তাকিয়ে দেখছে মায়ার হার্টবিট ফাস্ট হয়ে এসেছে। মিলির কথাগুলো কানে ভেসে আসতেই রাজ মায়ার দিকে তাকিয়ে থেকেই বলে, এটাই আমার বউ, আমার মায়াবতী। মাহমুদ সর্দার ইশারা করতেই একজন সার্ভেন্ট মিষ্টি ও শরবত নিয়ে আসে। সার্ভেন্টদের হাতে বউ বরণের সামগ্রী দেখে মাহমুদ সর্দার বলেন, বউ বরণ করতে হবে তো, যাও আমাদের বৌমাকে বরণ করে নিয়ে আসো। মালিনী মুখ ঘুরিয়ে বলেন, আমার তো কোনো ইচ্ছে নেই, পারলে তুমি করো তোমার বৌমাকে বরণ। মাহমুদ সর্দার পাত্তা দিলেন না। নিজে থেকেই চলে গেলেন মায়াকে বরণ করতে। মিষ্টির থালার পাশ থেকে একটু উকি দিয়ে মালিনীর দিকে তাকালো মায়া। তারপর মাহমুদ সর্দারকে বলে, বউকে বরণ করার দায়িত্ব তো একমাত্র শাশুড়ির থাকে। শাশুড়ির অবর্তমানে অন্য কেউ। আমার শাশুড়ি কি মারা গেছে? সবাই থমকে যায় এমন কথায়। মালিনী নিজেও ক্ষেপে গেছেন এবার। মায়া ডেভিল হাসি দিয়ে বলে, না মানে চোখের সামনে জলজান্ত শাশুমাকে দেখছি, কিন্তু সে তার ছেলের বউকে বরণ করতে না করছে। বিষয়টা তো এমন হলো যে সে আমার শাশুমা হওয়ার যোগ্য না, অথবা সে দুনিয়া থেকে টাটা বিদায়। বলেই মালিনীর দিকে তাকিয়ে চোখ টিপ দেয় মায়া। মায়ার চোখ টিপ দেওয়া দেখে বিষম খান মালিনী। মাহমুদ সর্দার হেসে দেন, বলেন, ও এখনো তোমাকে গ্রহণ করতে প্রস্তুত না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই আস্তে আস্তে শব্দটা ব্যবহার করে যে আমার অপেক্ষার মাত্রা বাড়তে থাকবে। শাশুমার ভালোবাসা না পাই, তার দায়িত্ব তো দেখতে চাই। তাকেই এখন আমাকে বরণ করতে হবে, এটা যে আমার একমাত্র অধিকার। সোনালি এসে মালিনীর পাশে দাঁড়িয়ে বলেন, যদি বরণ না করে তাহলে? মায়া গুলি উঁচু করে সেদিকে তাকিয়ে গুলির মাথায় হালকা ফু দেয়। তারপর বলে, একটু আগে একটা ডেমো দেখালাম, সিচুয়েশন আবারও ঘুরে আসতে পারে। ভয়তে ঢোক গেলে সোনালি। প্রতিবেশীরা বিড়বিড় করে বলে, যেমন মন্ত্রী তার তেমন বউ, মন্ত্রীর মতো কড়া মস্তিষ্কের। মায়া আবার বলে ওঠে, আমি কিন্তু এমন বৌমা নই যে শাশুড়ির ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। শাশুড়ির ছেলের ভালোবাসা কি কম নাকি যে শাশুড়ির ভালোবাসার কাঙাল হব? কিন্তু অধিকার বোধ, এই যে উনি চায় ওনার না হওয়া বৌমাকে বরণ করতে, এটাই তো আমার হার। এই হার মানতে শিখিনি। মায়া মায়া যা চায় তাই পায়। এখন তার ইচ্ছা সে তার শাশুড়ির থেকে বরণ গ্রহণ করবে। কি মন্ত্রী মশাই, আপনি করবেন না পূরণ আপনার মায়াবতীর ইচ্ছা?
রাজ একটু হেসে এগিয়ে আসে মায়ার দিকে, বলে, অবশ্যই মায়াবতী, তবে তোমার মুখে আমি দ্বিতীয়বার আমার মায়ের মৃত্যুর কথা শুনতে চাই না। মাথায় রেখো, আমার দুনিয়া, আমার মা, তুমি ও আমার পরিবার। বলেই রাজ তাকায় হিয়ার দিকে, তারপর তাকায় মায়ার দিকে। মায়া বলে, আমার এই জবান থেকে আপনার মায়ের মৃত্যু আসবে না, কিন্তু আমার শাশুমার কথা ঠিকই আসবে। শাশুড়ি বৌমার মাঝে ঢুকবেন না যেন মন্ত্রী মশাই। আপনাকে আবার এসব জিনিসে মানাবে না, টিপিক্যাল ভারতীয় সিরিয়াল হয়ে যাবে যে। রাজ হালকা হেসে দেয়। মাহমুদ সর্দার হো হো করে হেসে বলেন, তুমি পারো মা। আচ্ছা, তোমার শাশুড়ি তোমাকে বরণ করবে। বলেই মালিনীর কাছে থালা নিয়ে আসে মাহমুদ সর্দার। শাসনের সুরে বলেন, তাড়াতাড়ি বরণ করে নাও। কোনো প্রকার না আমি শুনবো না। আমার বৌমাকে তোমার পছন্দ না হলেও চলবে, কিন্তু তার কোনো কিছুতে আমি যেন কষ্ট পেতে না দেখি। অবশ্য সে যেমন রণচণ্ডী, তুমি না চাইলেও জোর করে ছুরি ঘোরাবে এ বাড়িতে। বলেই থালাটা মালিনীর হাতে দিয়ে দেয়। মায়া তার ফোন বের করে মোয়ের হাতে দিয়ে বলে, তাড়াতাড়ি শাশুড়ি বৌমার কিছু মোমেন্ট ক্যাপচার করে নাও। বলা তো যায় না সম্পর্কগুলোর পরিবর্তন হতে থাকে কোন সময়। আমার শাশুড়ি তো আবার ভালো মানুষের সঙ্গ নিয়ে চলে, তার থেকে আবার সিরিয়ালের শাশুড়ির ড্যামোগুলো শিখে আমার উপর অ্যাপ্লাই করতে চাইতে পারে। মায়ার তিক্ত কথাগুলো হজম করে মায়ার কাছে আসে মালিনী। মায়াকে মিষ্টি খাইয়ে দেয়। মায়া সুন্দর একটি হাসি দিয়ে জড়িয়ে ধরে মালিনীকে। মালিনীর কানের কাছে ফিসফিস করে বলে, ভুলেও সিরিয়ালের শাশুড়ি হতে যাবেন না শাশুমা। আমি আবার সিরিয়ালের বৌমা না, আমি আপনার জীবনের অ্যাটম বম আলা বৌমা। আমার আর আমার স্বামীর মাঝে দেয়াল হয়ে আসলে আমি এই দেয়াল গুঁড়ো গুঁড়ো করে দিব। মালিনী কেঁপে উঠল মায়ার কথায়। এ মেয়ে তো খুব ডেঞ্জারাস। গৃহ প্রবেশেই শাশুড়িকে হুমকি দিচ্ছে। মায়া ছেড়ে দিল মালিনীকে, তারপর বলে, পিকচার তোলা কমপ্লিট মৌ? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে শাশুড়ি বৌমার জুটি। লাগবেই তো, মন্ত্রী মশাইয়ের মা বলে কথা, সে তো এখন আমার শাশুমা। বলেই অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মালিনীর দিকে। হজম যারা কান্না করছে। একে তো রাজ বিয়ে করেছে, আবার তার বউ তাকে গুলিও করে হাত ফুটো করে দিয়েছে। ন্যাকা কান্না করে রাজের সামনে এসে হাত দেখিয়ে যারা বলে, শি বেবি, তোমার এই নিউ ওয়াইফ আমার হাতে ফটো করে দিয়েছে। শি ইজ এ ক্রিমিনাল। ও বেবি, আরো কি গুলি খেতে চাও তুমি? তোমার সতীন কিন্তু গোলাগুলিতে এক্সপার্ট। বলে ওঠে রাজ। সবাই হেসে দেয়। মাহমুদ সর্দার রুদ্রকে উদ্দেশ্য করে বলেন, ভাবিকে কোলে নিয়ে গৃহে প্রবেশ করো। ভাই বিয়ে করেছে, বউ নিয়ে দেবর ননদ আনন্দ করবে না? রুদ্র কিছু করার আগে রাজ মায়াকে কোলে করে নিয়ে বলে, আমার বউ আমার পার্সোনাল লকার। তার গায়ে হাত দেয়া তো দূরের কথা, তার দিকে চোখ দেওয়ার অধিকারও আমি কাউকে দিব না। কেউ আমার বউয়ের আশেপাশে আসলে তার শকুনের নজর এই বাঘের কাছে ফিকে পড়ে যাবে। বলেই মায়াকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে থাকে রাজ। রাজের এই কথাটি শুনে মায়া খুব খুশি হয়। রাজের দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। রাজের কানের কাছে ফিসফিস করে মায়া বলে। রাজা ঠোঁট চেপে প্রসারিত করে হেসে বলে, মায়াবতীর মতো অতিমাত্রায় জেলাস না হলেও আংশিক আছে। মায়াকে বাড়ির ভিতরে এনে হলরুমের সোফায় বসিয়ে দেওয়া হয়। মায়াকে সোফায় বসিয়ে রাজ বলে, কেমন লাগছে শ্বশুর বাড়ি? বাড়িটি পরখ করে দেখছে। হলরুম থেকে উপরের দিকে সাজানো আছে বড় একটি সিঁড়ি। সিঁড়ির উপর দিয়ে পরখ করতে করতে চোখ আটকে যায় উপরের ঘরগুলোতে। কিছু ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে মায়ার চোখে আটকালো মোহন সর্দারের ঘরটি। ওই সেই ঘর, যেই ঘর থেকে মায়া দৌড়ে নিচে আসতো, মুখ ফুটে উঠত, আমি খাবো না আম্মু, দুধের গন্ধ আমার সহ্য হয় না, আমি পুতুল বউ নিয়ে খেলবো। শাহানা পারভিন শাড়ি পরে দৌড়তে থাকতো। শাড়ির আঁচল থাকতো তার কোমরে। কুচিগুলো বাম হাত দিয়ে হালকা উঁচু করে ধরে ডান হাতে দুধের গ্লাস নিয়ে মায়ার পিছনে ছুটতে ছুটতে বলতো, আমার লক্ষ্মী মা আমার সব কথা শোনে। এটা শোনো না কেন তুমি মা? দুধে প্রোটিন আছে, তোমাকে খেতে হবে মা। তুমি স্ট্রং না থাকলে তোমার পুতুল বর আসবে না। পুতুল বর আসবে না শুনলে মায়া থেমে যেত। শাহানা পারভিনের দিকে ঘুরে তাকিয়ে বলতো, আমার পুতুল বর আসবে, আমার পুতুল বউ একা থাকবে না।
বলেই মায়া দৌড় দিত ওর দাদুর পিছনে। দাদুকে জড়িয়ে ধরে বলতো, আমার পুতুল বউ কোথায়? মায়ার দাদু মায়াকে কোলে নিয়ে বলেন, তোমার পুতুল বর এখন অনেক পরিশ্রম করে দাদু ভাই। সে তো পড়াশোনা করে শক্তিশালী হবে, তুমি কি দুর্বল থাকবে? না, আমি অনেক স্ট্রং হব। আমার পুতুল বর আর আমি দুজনেই স্ট্রং হব। আমাদের সাথে ডিসুম ডিসুম দিয়ে কেউ জিতবে না। শাহানা পারভিন হেসে দিতেন, বলতেন, তাহলে সময় মতো খাওয়া দাওয়া করো, দেখবে সময় হলে পুতুল বর পাবে। মায়া ফোকলা দাঁতে হাসি দিয়ে গ্লাস নিয়ে ঢকঢক করে গিলে ফেলতো দুধ। শাহানা পারভিন খুশি হয়ে মায়ের মাথায় চুমু দিয়ে বলতেন, আমার লক্ষ্মী সোনা মা, আমার সব কথা শোনে, একটু দুষ্টুমি করে না। মায়ার সাথে সাথে শাহানা পারভিনকে জড়িয়ে ধরে বলতো, তুমিও আমার লক্ষ্মী মা। অতীতগুলো কল্পনা করে মায়া আনমনে বলে দেয়, মা। রাজ মায়ার দিকে ঝুঁকে ছিল। মায়ার মুখে মা ডাক শুনে তার নিজের বুকেও ছ্যাদ করে ওঠে। সে যে শাহানা পারভিনকে ছোট মা বলে ডাকতো। শাহানা পারভিন ছিলেনই ভালোবাসার মানুষ, শুধু তার কাকা বুঝল না হীরের মূল্য। মায়ার মুখ উঁচু করে রাজ বলে, মাকে মিস করছো মায়াবতী? মায়া তাকিয়ে থাকে রাজের দিকে। রাজকে জানতে দিতে চায় না তার দুর্বলতা। যদি রাজ ভুল বুঝে দূরে ঠেলে দেয় তাই বলে, মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে আসলে প্রত্যেক মেয়ে তো মাকে মিস করে। এটা কি অস্বাভাবিক মন্ত্রী মশাই? রাজ বুঝলো মায়া কথা ঘুরিয়ে দিয়েছে। মায়া জানে না রাজ তার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছে। তবে এই রহস্যের উন্মোচন আড়ালে আবডালেই করুক সে। মায়াবতীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে রাজ জানতে দিবে না মায়াকে। সেও যে তার ছোট মার জন্য কষ্ট পায়। ছোট মা তো তাকেও এই বাড়িতে অনেক আদর যত্ন করেছিল। রাজের জ্বর হলে শাহানা পারভিন রাত জেগে রাজকে সেবা করতেন। মাকে কাছেই পেত না। মাহমুদ সর্দার ব্যস্ত থাকতেন, কারণ তাদের পারিবারিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। বাড়ির সবাই ভিতরে ঢুকে দেখতে পায় রাজ ঝুঁকে আছে মায়ার দিকে। মাহমুদ সর্দার গলা খাকারি দিলেন। রাজ উঠে দাঁড়ালো, ঘুরে তাকিয়ে সবাইকে দেখে নিল। মাহমুদ সর্দার তাদের লকার থেকে পুরনো গহনাগুলো মায়ার কাছে এনে দিলেন। বংশের দামি গহনাগুলো যা সোনালি নিজেও পায়নি, তা মায়া একদিনে এসেই পেয়ে গেল। এটা দেখে সোনালির হৃদয় পুরে ছারখার। সাথে সাথে মাহমুদ সর্দারের সামনে এসে বলেন, এটা কি হলো বড় ভাই? বাসায় তো আরো অনেক মেয়ে মানুষ আছে, আপনি এই সব বংশীয় গহনা একা এই মেয়েকে দিচ্ছেন কেন? বড়াপা আছে, আমি আছি, সিয়া হিয়া মিলি, আর তাছাড়া রুদ্রের যে বউ হবে সেও তো এখান থেকে ভাগ পাবে। মাহমুদ সর্দার কথাগুলোর পাত্তা না দিয়ে মায়ার গলায় মোটা স্বর্ণের হার পরিয়ে দেন, হাতে রুলি পরিয়ে দেন। তারপর গহনার বাক্স মায়ার হাতে উঠিয়ে দেন। সবকিছু কমপ্লিট করে তাকান সোনালির দিকে, বলেন, এগুলো কার করে দেওয়া জানো? সোনালি মাথা দাঁড়িয়ে না বুঝিয়ে দেন। মাহমুদ সর্দার স্মিত হেসে বলে, গহনাগুলো সুরক্ষা হিসেবে লকারে রাখা ছিল, কিন্তু সব গহনা আমাদের বংশীয় গহনা না। এই গহনাগুলো রাজের ছোট মা বানিয়ে রেখেছিল তার রাজের বউয়ের জন্য। সোনালি মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেন। মাহমুদ সর্দার স্মিত হেসে বলেন, শিয়া হিয়া আর মিলি অবাক হয়ে তাকিয়ে আছে কে এই ছোট মা। তারা কিছুই জানে না। সোনালি দমে গেলেন। মাহমুদ সর্দার বলেন, তো বলো, যার হক তাকে বুঝিয়ে দেওয়া কি আমার অপরাধ? আমি এখানে তোমার বা আমার সন্তানদের হক কেড়ে নেইনি। আমিও বাবা হই বোন। এই বাড়ির প্রতিটা সন্তান আমার চোখে সমান। তোমার রুদ্র ও মিলিকেও আমি আমার সন্তানের চোখে স্নেহ করি। কখনো এটা ভাবি না যে রাজ, সিয়া, হিয়া আমার সন্তান আর রুদ্র মিলি আমার দায়িত্ব। রুদ্র এসে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে বলে, মায়ের কথায় কষ্ট পেও না বড় বাবা, আমরা চাই না এসব। আমি নিজেই আমার বোন আর আমার হবু উত্তরাধিকারের দায়িত্ব নিতে পারবো। বলেই তাকিয়ে থাকে হিয়ার দিকে। হিয়া দেখলো এই দৃষ্টি। শুধু হিয়া না, মায়ার নজরেও এসেছে রুদ্রের এই নরম চাহনি। এটা দেখে মায়া এক ডেভিল হাসি দেয়। হিয়া বিরক্তির চাহনি দিয়ে চশমা ঠিক করে। রাজ এসে রুদ্রের কাঁধে হাত রেখে বলে, ব্রেভ ভাই আমার, বউয়ের দায়িত্ব নিজ দায়িত্বে নেওয়াটাই তো আসল পুরুষের কাজ। রুদ্রের মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। রাজকে চড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন ভাই। যারা এসে সোনালির পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, তোমার মাথা গরম রেখো না খালামণি, তোমার ছেলেই তো এনাও, দেখছো না কিভাবে ভালোবাসা আদায় করে নিচ্ছে। আমাদের
মেইন জ্যাকপট তো রুদ্রের মাধ্যমে। ঠান্ডা মাথায় খিলাড়ি তোমার ছেলেটা। শয়তানি হাসি দিয়ে সোনালি বলেন, আসলেই তাই, আমার ছেলে বুঝে কোথায় কোন কথা বলে মন জয় করতে হয়। তবে চিন্তা নেই, এই মেয়েকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা এই সোনালি জানে। ছলে বলে কৌশলে ওকে তো বিদায় করবই, তারপর এইবারের বউ হয়ে তুমিই আসবে। যারা ও সোনালি দুজন দুজনের দিকে তাকিয়ে হালকা হেসে দেয়। মালিনী চলে গেছে ঘরে, তার আর এসব বিষয়ে কথা বলার ইচ্ছেও নেই। সেই যে মেয়েকে নিয়ে মালিনী চলে গেছে ঘরে, তার আর এসব বিষয়ে কথা বলার ইচ্ছে নেই। সে মায়াকে মেনে নিতে পারেনি, মানবে কিভাবে? মায়া যে আচরণ করলো, এতে মায়াকে বৌমা হিসেবে মানা কষ্টকর। ঘরে এসে চুপচাপ শুয়ে আছেন তিনি। মায়াকে নিয়ে শিয়া ও হিয়া রাজের ঘরে এসেছে। শিয়া ও হিয়া অবাক হলেও বাবা ও ভাই যখন মায়াকে ভালোবেসে গ্রহণ করেছে, তখন তারও গ্রহণ করে নিল মায়াকে তাদের ভাবি হিসেবে। এমনিতেও মায়া দেখতে মাশাআল্লাহ যারার মতো না, যারার মুখে তো সবসময় মেকআপ দিয়ে ভরা। এই মায়া তাদের মতোই কর্মঠ আর স্বাভাবিক, কিন্তু মায়া মাইন্ডলি ডেঞ্জারাস, যেটা শিয়া ও হিয়া না। শিয়া ও হিয়া হাসতে হাসতে গল্প করছে মায়ার সাথে। মায়ার পড়াশোনাও ভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। নতুন ভাবিকে দেখে তারা বন্ধু বানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি। মাহমুদ সর্দার ও রাজ মিলে কথা বলছেন তাদের আলাদা এক মিটিং রুমে। এটা আলাদাভাবে মাহমুদ সর্দার অনেক আগেই করেছেন, যখন তিনি তার ছেলে মেয়ের সাথে সময় কাটান, এখানে এসেই কাটান। রুমের দরজা লাগিয়ে কথা বলছে তারা। কথার ফাঁকে রাজ বলে ওঠে, সবকিছুই বুঝলাম বাবা, তবে আমি এটা বুঝলাম না যে আমার জন্মদিনের দিন মায়াবতীকে আমরা চিনেও না চেনার ভান করেছি, ঠিক আছে, কিন্তু মায়াবতীর ইনফরমেশন কেন আমাকে চাইতে বললে? আমি তো মায়াবতীর সবকিছুই আগে থেকেই জানতাম, তাহলে এগুলো কেন বলতে হলো? মাহমুদ সর্দার রাজের কাঁধে হাত রেখে বলেন, কারণ আমি দেখেছি তোমার পিছনে স্পাই লাগানো। শুধু তুমি না, আমার পেছনেও আছে। আর আমাদের পরিবারে কাউকে জানাতে চাই না যে মায়া সম্পর্কে তুমি অবগত। তুমি মায়াকে ওই দিন থেকে দেখেছো, আর ওই দিন থেকে সে তোমার মনে জায়গা করে নিয়েছে। এমন নাটক না করলে মায়ার জীবনে ঝুঁকি আছে। আমি চাই এই বাড়ির একটি লোকও যেন আপাতত আসল সত্যি না জানে, কারণ এই বাড়ির কেউ একজন আছে যে মায়ার ক্ষতি চায়। মায়ের সত্য জানলে মায়াকে খুন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আবার এমন হতে পারে শাহানার খোঁজ আমরা পাওয়ার আগে তারা পেয়ে যাবে। হোয়াট? কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? কারণ আমি চাইনি তুমি এতটা হাইপার হও। ঠান্ডা মাথায় খেলতে হবে বাবা। আমাদের শত্রুকে আমরা জানি না, কিন্তু আমাদের আড়ালে থাকা শত্রুকে আমাদের বুদ্ধি দিয়ে হারাতে হবে। তুমি কাকে সন্দেহ করো? আমার সন্দেহের তালিকায় অনেক মানুষ আছে। কখনো মনে হয় মায়া নিজেই স্পাই লাগিয়েছে, কারণ তোমার খোঁজ রাখার জন্য। আবার কখনো মনে হয় মোহন বা সোনালি, কিন্তু এরা যদি হয়েও থাকে তাহলে তোমাকে বাধা দিতে চাইতো একবার হলো। বাধা তো হতে এসেছিল। কাকে আমার কাছে জারাকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি দেখতে পেয়েছিলাম যারা ওয়াইনে নেশাদ্রব্যের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে কি কাকিয়া স্পাই লাগিয়েছিল? হতেও পারে, আবার নাও হতে পারে। এমন হতে পারে তোমার বিরোধী দল আবার ওই রিমু রেপ মামলার কেউ একজন, কারণ কক্সবাজারে তোমাদের উপর হামলাও করা হয়েছিল। রিমুর রেপিস্টরা তো জানতো না যে আমি তাদের বিরুদ্ধে উকিল ঠিক করেছিলাম। এমন হতে পারে তারা সব জানতো, যেটা তুমি আমি জানি না। যুদ্ধে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নেই। তুমি অনেক শক্তিশালী হয়েছে মানে এই না যে তোমার প্রতিপক্ষ দুর্বল। সে যদি দুর্বল হতো তাহলে এভাবে আক্রমণ করতো না। যদি এতটাই শক্তিশালী হয়ে থাকে, তাহলে পেছন থেকে কেন ছুরি দিয়ে আঘাত করছে? সামনে এসে আঘাত করুক। এতটাই যদি সহজ হয়, তাহলে মায়া মাকে কেন মোহনাকে শাস্তি দিচ্ছে না? কারণ সবকিছু যতটা সহজ ভাবা হয় ততটা সহজ নয়। মাথা ঠান্ডা করে সবকিছু জানতে হবে। কারা তোমার পিছনে স্পাই লাগিয়েছে আর কেন লাগিয়েছে, উদ্দেশ্য কি তাদের, কি চায় তোমার থেকে, এই সব কিছু জানতে তোমার কিছুটা দুর্বল জায়গা ওদের সামনে উপস্থাপন করতে হবে, যাতে ওরা সময় বুঝে তোমার দিকে হামলা করে। আর সেই সুযোগ আমরা কাজে লাগাবো। মায়া এমনিতেও তেজি আর চঞ্চল, ওর বিষয়ে সিক্রেট থাকাই ভালো। বলা যায় না, ও সত্যিটা সামনে আসলে সবাই কি না কি করে দেয়। শাহানার সাথে আমার কথা হতো প্রায় লাস্ট কথা হয়েছিল ও হারিয়ে যাওয়ার 2 দিন আগে। তাই আমি চাই না মায়া আমাদের জীবন থেকে হারিয়ে যায়। বাবার রত্ন ছিল তুমি আর মায়া। শাহানা ছিল এবারের যোগ্য উত্তরাধিকার, কিন্তু ভাগ্য তাকে ঠেলে দিয়েছে। ভাগ্যের দোষ কি দিব? তোমার কাকা এই জালিম না হলে মেয়েটা স্বামীর ভালোবাসা ছাড়াও সন্তান নিয়ে পরিবার নিয়ে সুখেই ছিল। সবকিছুই সোনালির নজরে শেষ হলো। কিছু বলতে গেলে অধিকারবোধের কথা শুনিয়ে দেওয়া হতো, তাই ঝামেলা না করে চুপ থাকতাম। শাহানা আমাকে বলেছিল প্রতিবাদ না করতে, সংসার আলাদা না করতে। আমি তো আগেই সংসার আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু শাহানা বলেছিল মায়া তোমার বউ হয়ে মোহন সর্দারকে যোগ্য জবাব দেবে। কিন্তু কি এমন হয় যে শাহানা নিজেই হারিয়ে যায়? কোথায় আছে, কি করছে, এগুলো কিছুই জানি না। মায়া তো ভুল অক্ষরেও বলবে না।
কারণ দেয়ালের কান আছে, এটা মায়ার মাইন্ডে সেট হয়ে গেছে। মায়া খুব চতুর, ওর ভয়ঙ্কর রূপ দেখালেও ওর সিক্রেট কাউকে জানতে দিবে না। এসব কিছু তোমাকে বুদ্ধির সাথে সামলাতে হবে। মায়াকে উত্তেজিত করবে না। ওর পার্সোনাল ডক্টরের সাথে আমার কথা হয়েছিল, তিনি বলেছেন মায়া জীবনের বড় বড় ধাক্কাগুলো খুব অল্প বয়সে পেয়েছে। ওর ব্রেনে অতিরিক্ত চাপ পড়ে ওর মাথা ঠিক থাকে না, ভুলভাল কিছু একটা করে দিতে পারে। তাই ওকে ওর মতো থাকতে দিতে হবে। ওর মায়ের জন্য পুরোটাই সাইকো হয়ে গেছে। নিজের বলে যেটা একবার দাবি করে সেটা কখনোই অন্যকে পেতে দিবে না। তার প্রমাণ তো তুমি নিজের চোখেই দেখেছো। তাই এমনভাবে আমাদের চলতে হবে যেন আমরা মায়ের আসল সত্যি জানি না। আই সি। তো আজ তাহলে যাও। তোমাদের ফার্স্ট নাইটে যদি আমার সাথে গল্প করতে করতে কাটাও, তাহলে তোমার বাঘিনী বউ এসে ছুরি দেখিয়ে তোমাকে নিয়ে যাবে। এই রাতটাও তো তার অধিকারের মধ্যেই পড়ে। হো হো করে হেসে দেয় রাজ। মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে বলে, বাঘিনী বৌমার ভীতু চঞ্চল শ্বশুর। বলেই রাজ চলে যায় নিজের ঘরে। শিয়া ও হিয়া চলে গেছে। রাজ ঘরে এসে ঘর ফাঁকা দেখে অবাক হলো। চোখ বুলিয়ে ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো তার বউ ব্যালকনিতে আছে, পেছন থেকে মায়াকে জড়িয়ে ধরে আছে, নীরব থাকে। রাজ বলে, ফার্স্ট নাইটে বউ আমার বর ছাড়া বেলকনিতে কেন? কারণ বর আমার বাসর ঘরে না থেকে অন্য ঘরে ছিল। অভিমান হয়েছে বুঝি? বর বাসরে না থেকে বাবার আসরে ব্যস্ত ছিল বলে? মায়া উত্তর না দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। রাজ মায়াকে কোলে করে নিয়ে আসে ঘরে। মায়াকে খাটে বসিয়ে দিয়ে বলে, হুট করে বিয়ে হওয়াতে বাসরের ঘর সাজানো হলো না। কোথায় ভেবেছিলাম ফুলে সাজানো ঘরে তোমাকে নিয়ে ভালোবাসায় পাড়ি দিব। কপাল আমার, বউ পেলাম কিন্তু বাসরটা ফুলবিহীন। বলেই এক এক পায়ে রাজ এগিয়ে আসে মায়ার দিকে। মায়ার অতি নিকটে এসে রাজ ফিসফিস করে বলে, দুষ্টুমি করবে না তো বউ? কথাটি বলতে দেরি মায়া রাজের কলার ধরতে দেরি করেনি। রাজের কলার ধরে রাজকে নিজের কাছে এনে রাজের ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল মায়া। কিছুক্ষণ পর রাজকে ছেড়ে দিল। রাজ বিছানায় হাত এলিয়ে শুয়ে বলে, বাসর ঘরে মন্ত্রী তার বউ দ্বারা ইজ্জত হরণ হলো। জাতি কি মেনে নিবে এই মন্ত্রীকে? বলেই মায়ার হাত ধরে টেনে নিচের উপর রাখলো। মায়া তাকিয়ে আছে রাজের চোখের দিকে। রাজ মায়ার দিকে তাকিয়ে বলে, লিপস্টিক না দিয়ে ভালোই করেছো। বউয়ের প্রথম ভালোবাসা একদম ফ্রেশ ছিল। বউয়ের ভালোবাসার জন্য এতটা ব্যাকুল? বউ যদি ভালো না বাসে তাহলে তো এই বিয়েটা পুরোটাই ব্যর্থ হতো মায়াবতী। বউকে ভালোবাসবো বলেই তো বিয়ে করেছি। বউ কিন্তু আপনার এক পিস। নিজের ভালোবাসা নিজের অধিকার নিজে আদায় করে নেন। যেমন এখন নিলে। বলেই চোখ টিপ দেয় রাজ। মায়া স্মিত হাসি উপহার দেয়। রাজ মায়ার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, এই মায়াবতী অবশেষে আমার বউ হয়েও গেল। এই শাহমীর রাজের একমাত্র রানী মেহেরুন জাহান মায়া। আপনার নো, আপনি অনলি তুমি। তোমার আমার জীবনে কেউ আসবে না ডিয়ার মন্ত্রী মশাই। গভীর রাত, প্রায় 3:30। এমন সময় ফোন ভাইব্রেট বের হয় মায়ার। সাথে সাথে চোখ খুলে তাকায় ফোনের দিকে। কাঙ্ক্ষিত নাম্বার দেখে মেসেজ পেয়ে মাথা ঘুরিয়ে পাশে তাকালো রাজের দিকে। রাজ ঘুমে বিভোর। মায়া একসাথে উঠে রাজের উপর হাত দিল। রাজের উপর হাত দিয়ে চেক করে নিল। রাজ এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সাথে সাথে মেসেজ আসা নাম্বারটিতে রিপ্লাই দিল। লিখেই মায়া ব্যালকনিতে আসলো। ব্যালকনি থেকে সোজা জাম্প দিয়ে মাটিতে এক হাত ভর দিয়ে বসে পড়ল। ওই সময় মায়া ব্যালকনিতে এসে সব কিছু পরখ করে রেখেছিল। কিভাবে কি করলে রাতের বেলা সে এখান থেকে বের হতে পারবে। বাড়ির পিছনের ফুলবাগানের ভিতরে ঢুকে একটি দেওয়াল দেখলো। দেওয়াল পেরিয়ে বের হলো বাইরে। বাইরে এসে দেখলো 2টা গাড়ি, একটাতে তারেক আর ড্রাইভার। সেখানে গিয়ে মায়া বসে পড়ে। আরেকটিতে মায়ার গার্ডস আছে। মায়াকে দেখে তারেক ড্রাইভারকে ইশারা করলো। ড্রাইভার গাড়ি চালানোতে মনোযোগ দিতে থাকে। সোনালির ঘরে বসে আছে যারা। এই সব কিছু যারার ব্যবহার করা টিস্যু। ঘন্টা 3 ধরে তার কান্না শুরু হলো তো থামার নাম নেই। সোনালি সান্ত্বনা দিয়ে বলেন, লিসেন, ডোন্ট বি প্যানিক। রাজ শুধুমাত্র তোমার হবে। আমরা ওই মেয়েকে রাজের জীবন থেকে সরিয়ে দেব। যারা টিস্যুতে নাক মুছে বলেন, কিন্তু খালামণি, রাজ বেবি এখন তার ফার্স্ট ওয়াইফের সাথে ফার্স্ট নাইট স্পেন্ড করছে। আমার কত স্বপ্ন ছিল আমি আর আমার বেবি ক্যান্ডেল লাইট বাসর করব, লাইট হানুমন করব, বাট
মাই বেবি। বলেই কান্না শুরু করে যারা। সোনালির মাথা এবার খারাপ হয়ে গেছে। কাল থেকে নিজের বরের খোঁজ পাচ্ছে না, এখন আবার আর একজনের বরকে ছাড়ানোর প্ল্যান করছে। মায়া এসেছে তার ফ্যাক্টরির সিক্রেট রুমে। সেখানে দুজনকে বেঁধে রাখা হয়েছে, একজন বয়স্ক লোক আর একজন যুবক। দুজনেই অজ্ঞান হয়ে চেয়ারে হেলিয়ে আছে। মায়া ইশারা করতেই মায়ার গার্ড ওদের মুখে এক বালতি পানি ঢেলে দিয়ে চলে যায়। দুজনে ধরপড়িয়ে ওঠে। যুবকটি মায়ার দিকে তাকিয়ে বলে, তুই সে না যে আমাকে জেলে পাঠিয়েছিলি? তোকে তো আমি... আবে এই, কি মনে করিস নিজেকে? মায়া কাঁচা খেলোয়াড়? নো নো নো, নেভার। আসলে মায়া তোদেরকে একটা সুযোগ দিয়েছিল, কেন জানিস? ওরা দুজন মাথা নাড়ালো। মায়া ওদের দিকে রক্ত চক্ষু করে বলে, তোদেরকে কেন বলবো? আমি আমার সিক্রেট আমার ভালোবাসার মানুষকেই বলি না। তোরা কিভাবে ভাবলি যে তোদের বলবো? তারপর বল, কেন মারতে চেয়েছিলে আমাকে আর আমার মন্ত্রী মশাইকে? বয়স্ক লোকটি বলে, আমার ছেলেকে অ্যাটাক করা হয়েছিল তোর কারণে, তাহলে কি তোকে ছেড়ে দিব? আরে বাহ, কুলাঙ্গার ছেলে জন্ম দেবেন আপনি আর খুন করবেন যারা কুলাঙ্গারকে শাস্তি দেবে তাদের। আমি যাই করি তাতে তোর কি? তোকে তো রেপ করিনি। তুই কেন বা হাত ঢোকাচ্ছিস? নাকি তোরও ইচ্ছা আছে চরিত্রে দাগ লাগানোর? বলেই বিশ্রী হেসে দিল। ঘরে মায়া একা আছে। গার্ড ওদের মুখে পানি ঢেলে চলে যায়, তাই ওদের কাউকে এই বাবা ছেলে দেখতে পায়নি। আর ঘরে তাদেরকে বেঁধে রাখা ছিল না, তাই ভেবেছে মায়া কিছুই করতে পারবে না। মায়া ওদের বাবা ছেলের বিশ্রী হাসি দেখে রেগে যায়। সাথে সাথে তেড়ে এসে ছেলেটির চুল ধরে হ্যাচকা টান দিয়ে বলে, কি ভাবিস তোরা? মেয়েরা দুর্বল তাই মায়াও দুর্বল? আসলে এমন না, এই মায়া তোদের মতো নষ্ট লোকেদের জম। হাসছিস মন খুলে, তাই না? এবার কান্না করবি, ভিক্ষা চাইবি। বলেই মায়া লেহেঙ্গা হালকা উঁচু করে জুতোর নিচ থেকে ছুরি বের করে। ছুরিটি আকারে ছোট হলেও ধারালো ছিল। বাবার সামনেই ছেলের গলায় ধারালো ছুরি দিয়ে দিল এক টান। ছেলেটির গলা দিয়ে গড়গড় করে পড়তে থাকে রক্ত। গলার শিরা কেটে ফেলেছে মায়া। বাবার সামনেই ছেলেটি ছটফট করতে থাকে। মায়া এখনো ছেলেটির চুল নিচের মুঠে রেখেছে। মুরগি চবাই দিলে যেমন মুরগির পা নিচের হাতে থাকে আর মুরগি লাফাতে থাকে, যুবকটিও ঠিক তেমন করতে থাকে। ছেলেটির গলা থেকে রক্তগুলো তার শার্ট ভিজিয়ে দিতে থাকে। এসব কিছু এক নিমেষে হওয়াতে টাল সামলাতে পারেনি যুবকটির বাবা। তিনি অবাক হয়ে তাকিয়েছিলেন। ছেলেকে বাঁচানোর সুযোগ সামনে থেকেও সে পেল না। মায়া তো সেই সুযোগ দিলই না। আস্তে আস্তে লাফাতে লাফাতে হঠাৎ করেই শেষ হয়ে গেল যুবকটির নিঃশ্বাসের গতি। একদম নিস্তেজ হয়ে শেষ নিঃশ্বাস নিয়ে ওখানেই মারা গেল সে। মায়া রক্তমাখা ছুরি হাতে নিয়ে হাসতে থাকে। ঘর কাঁপিয়ে হাসছে সে। বউ সাজেও মায়ার ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে। লোকটি এবার কাঁপছে ভয়তে। মায়া একা একটি মেয়ে হয়েও তার সামনে তার ছেলেকে এভাবে হত্যা করলো। ভয়ার তো কপালেও সে আশেপাশে তাকিয়ে একটি লোহার রড দেখলো, যেটা দেখে সাথে সাথে হাতে নিয়ে মায়ার দিকে আঘাত করতে যায়। কিন্তু মায়ার সাথে সাথে ধরে ফেলে রড। লোকটির হাত থেকে টান দিয়ে মায়া নিজের কাছে নিয়ে এলো রডটি ডান হাত দিয়ে ঘুরিয়ে গোল গোল করতে থাকে মায়া। লোকটির দিকে রক্ত চোখে তাকিয়ে বলে, তাকিয়ে দেখ ছেলেকে। তোর ছেলে আমার চরিত্র হরণ করতে চেয়েছিল না? আমি তোর ছেলেকেই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছি। এখন তোর পালা। তবে ছেলের শোকে একটু তো শোক পালন করতে হবে তোকে। সময় দিলাম তোকে, যা ছেলের কাছে যা, একটু ছেলের জন্য কান্নাকাটি করে নে। তোদের মতো নষ্ট পুরুষ মানুষদের আবার বেশি সুযোগ মায়া দেয় না। লোকটি মায়ার বাম হাতের ইশারার দিকে তাকিয়ে থাকে। সেখানে তার ছেলের লাশ। এই মাত্র খুন করেছে তাকে। ছেলের লাশ দেখে বুক কাঁপতে থাকে তার। মায়া এখনো হাতের রডটি চরকির মতো করে ঘোরাচ্ছে। এটা যেন এখন তার নেশা। কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে কান্না করতে থাকে লোকটি। হঠাৎ করেই মাথায় অনেক জোরে আঘাত পায় সে। মাথায় হাত দিয়ে দেখে রক্ত। পেছনে তাকিয়ে দেখতে পায় মায়া রক্ত চোখে হাসছে। লোকটির দিকে তাকিয়ে মায়া বলে, বলেছিলাম না বেশি সময় দিব না। বরকে রেখে এসেছি যে, তোদের জন্য বাসর ছেড়ে এখানে আসতে হয়েছে। ছাড় দিতে দিতে এতটাই পেয়ে বসেছিলি যে আমার বিয়ের দিনটাই তোরা টার্গেট করলি আমাকে খুন করার। নে এবার মর তোরা।
বলেই লোকটির বুক বরাবর দিল এক লাথি। ছেলের লাশের পাশে ছিটে পড়ল সে। মায়ার দিকে তাকিয়ে দেখল অগ্নিমূর্তি রূপে এক রমণী, যে দমন করছে সকল পাপকে। লোকটি হাত জোর করে বলতে থাকে, আমাকে মাফ করে দাও মা, আমি ভুল করেছি, আর কখনো এমন করব না, আমাকে দয়া করে ছেড়ে দাও। মায়া তেড়ে এসে বলে, সেদিন তোর ছেলে যখন রিমুকে আক্রমণ করে তখন রিমুও হয়তো বলেছিল তাকে ছেড়ে দিতে। শুধু রিমু একা না, এই পৃথিবীতে এমন অনেক রিমুর জীবন তুই আর তোর ছেলে নষ্ট করেছিস। অনেক স্বপ্ন দেখে বিয়ের কেনাকাটা করেছিল রিমু ও তার পরিবার। প্রতিটি মেয়ের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে বড় হয়ে পুতুলের মতো করে বউ সাজবে, কিন্তু তোদের মতো নর পশু সেই স্বপ্ন মুহূর্তেই নষ্ট করে দিস। তোর ছেলে কি ছাড় দিয়েছিল রিমুকে? রিমু তো নষ্ট মেয়ে ছিল না, ওকে নষ্ট করেছিস তোরা। তোরা ভালো ভালো মেয়েদের কেন টার্গেট করিস বলতো? আমি তো তোদেরকে তোদের কাজের প্রাপ্য শাস্তি দিয়েছিলাম, কিন্তু তোরা উল্টো আক্রমণ করলি আমাকে। তোর ছেলে কিভাবে ছাড়া পেল? নিশ্চয়ই তোদের সেই পাওয়ার আছে, তাই তোদের মতো নষ্ট লোকেদের ছাড় দিয়ে দুনিয়া ধ্বংস করতে চাই না। এই দেশে প্রত্যেকটি ভালো মেয়ে তাদের স্বপ্ন পূরণ করার অধিকার পাবে। বাধা হয়ে দাঁড়াতে পারবি না তোরা। কোনো মেয়ের চরিত্রে কলঙ্কের দাগ লাগাতে পারবি না, আর সেই সুযোগ দেবে না তোকে মায়া। হ্যাপি বার্থডে। বলেই মায়া তার হাতে রড দিয়ে লোকটির বুক বরাবর আঘাত করে। ঘর কাঁপানো চিৎকার দিয়ে ওঠে লোকটি। মৃত্যু যন্ত্রণা ভোগ করছে সে। মায়া বলে ওঠে, তোদেরকে আইনি শাস্তি দিয়েও ক্ষান্ত হওয়া যায় না। তোরা আইনকে নিজের আঙুলে ঘুরিয়ে নারীদের অপহরণ করে দিস। তাই আজ দেখ অন্যায় করলে কেমন কষ্ট লাগে। একজন বাবা মায়ের সন্তান যখন কলঙ্কিত হয়, সেই বাবা মা পারে না আশেপাশে মাথা উঁচু করে চলতে। এর একমাত্র কারণ তোরা। আজ ভোগ কর সেই পাপের শাস্তিগুলো। বলেই মায়া রড দিয়ে আবার তার বুকে আঘাত করে। রড লোকটির বুকের ভিতর থেকে ভেদ করে পিছনে চলে যায়। লোকটির শরীরের রক্তগুলো ছিটকে আসে মায়ার মুখে। লোকটি আবারও চিল্লিয়ে ওঠে। ছটফট করতে করতে সেখানেই নিঃশ্বাস ত্যাগ করলো লোকটি। মায়া তাকিয়ে আছে লাশ দুটির দিকে। জোরে চিৎকার করে ডাকলো, তারেক। ছুটে চলে আসে তারেক। মায়ার দিকে তাকিয়ে দেখতে পায় রক্তপতি এক নারী। তারেক খুশি হয় খুব। যেসব মানুষ ধর্ষণ করে আর যেসব মানুষ ধর্ষণকে স্বীকৃতি দেয় তারা সবাই নিকৃষ্ট। তারেক তাদের সহ্য করতে পারে না। মায়া তারেককে দেখে বলে, লাশ দুটোকে এমন জায়গায় মাটি চাপা দাও যাতে কেউ লাশকে মর্গে নিয়ে টেস্ট না করায়। আর ওকে ম্যাম, টেনশন করবেন না, লাশ আমরা সেভাবেই মাটি চাপা দিব। মায়া চলে যেতে নেয়, কিন্তু 2 পা এগিয়ে তারেকের দিকে ফিরে তাকিয়ে বলে, আর হ্যাঁ, কবর দেওয়ার আগে একটু জানাজা পড়ে নিও। জি। চলে গেল মায়া গাড়ির দিকে। মায়াকে রক্তমাখা অবস্থায় দেখে থরথর করে কাঁপছে ড্রাইভার। মায়া দেখলো তাকে, হালকা হেসে বলে, চিন্তা করবেন না আঙ্কেল, আমি মায়া এতটাও খারাপ না যে কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করব। লোকটি উত্তর দিল না, চুপ আছে সে। মায়া সিটের সামনে রাখা পানির বোতল হাতে নিয়ে মুখ ধুয়ে নিল। তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, সর্দার বাড়িতে চলুন আঙ্কেল। গাড়ি চলতে শুরু করলো। সোজা সর্দার বাড়ির সামনে এসে থামলো গাড়ি। মায়া গাড়ি থেকে নেমে পুরো বাড়িটির দিকে তাকিয়ে আছে। বাড়ির সামনে বড় বড় করে লেখা সর্দার মহল। মায়া নামটার উপর হাত বুলিয়ে বলে ওঠে, আমার এক সময়ের প্রিয় মহল এখন আমার ঘৃণার মহল। সব কয়টাকে ভোগ করতে হবে। আমার মায়ের গায়ে আঘাত করা প্রতিটি ব্যক্তিকে আমি রক্তের বন্যায় ভাসিয়ে দিব। পথের বাধা হয়ে যদি শাহমীর রাজ আসে তো তাকেও আমি শেষ করে দিব। বলেই চোখের পানি ফেলে মায়া। আবার বলে, আমি পারবো না আমার রাজাকে মারতে। ভাগ্য যেন আমাকে সেই দিনে নিয়ে না আসে। আমার পথের কাটা হয়ে না, আমার পথের গোলাপ হয়ে চাই আমার মন্ত্রী মশাইকে।
বলেই বাড়ির দিকে ঢুকে যায় মায়া। দেওয়াল টপকেই ঢুকে পড়ে সে, তারপর ব্যালকনির পাইপ বেয়ে উপরে ওঠে। এখন প্রায় ভোর রাত। মায়া ভেবেছিল রাজ এখনো ঘুমিয়ে, কিন্তু না, রাজ বসে আছে খাটে। মায়া ঘরে ঢুকে অবাক হয়ে তাকিয়ে আছে। মায়ার উপস্থিতি অনুভব করলো রাজ। ঘুরে তাকায় মায়ার দিকে, বসে থেকেই নরম সুরে বলে, আমাদের প্রথম রাত্রি যাপন কি মধুর হতে পারতো না? পিছিল হেসে মায়া বলে, আজ আমার কর্মে মায়াবতীর শব্দটা মুখ থেকে প্রকাশ পাচ্ছে না, তাই তো? রাজ মায়ার কাছে আসে, মায়ার হাত ধরে উঁচু করে, পকেট থেকে রুমাল বের করে মায়ার হাত মুছতে মুছতে বলে, রক্তবতীকে ভালোবেসেছি আমি, কিন্তু তাই বলে আজকের রাত? আজ তো আমাদের জীবনের স্পেশাল রাত ছিল। ওরা আমাদের মারতে চেয়েছিল। আপনি জানেন, আজ আপনি আমাকে কিডন্যাপ না করলে আজ আমি জীবিত থাকতাম না। আমার গাড়িতে বোম ফিট করে রেখেছিল। শুধু তাই না, রিমুকে সহ আমার ফ্যাক্টরির কয়েকটি মেয়ের দিকে ওদের নজর ছিল। আমার লোকেরা ওদের ফলো করেছিল, তাই ওদের আটকে রেখেছে। ওদেরকে আইন শাস্তি দিতে পারেনি। তাহলে কেন আমি তাদেরকে ছেড়ে দিব? ওদের শাস্তি তো কালকেও দিতে পারতে। দেরি যে আমার সহ্য হয় না মন্ত্রী মশাই। দেরি করতে গিয়ে যে আমি আমার সর্বস্ব হারিয়ে ফেলি। আর কিছু হারাতে চাই না আমি। অন্তত অতগুলো মেয়ের পরিবারের হাহাকার সহ্য হতো না আমার। আপনার আমার সুখের মুহূর্ত অনেক হতো, কিন্তু আজ রাতে যদি অন্য মেয়ের ধর্ষণ হতো, তাহলে যে কাল তাদের পরিবার সমাজের কাঠগড়ায় দাঁড়াতো। বলেই ডুকরে ওঠে মায়া। রাজ মায়াকে নিজের সাথে জড়িয়ে নেয়, মায়ার মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হও মায়াবতী। আমি তো শুধু চেয়েছিলাম আজকের দিনটি তুমি আমার সাথে স্পেশাল ভাবে থাকো। আমি তুমি একসাথে থাকলে তো রিমুর মতো মেয়েরা অশান্তি ভোগ করত। রাতের আধারে কেন জালিমরা শাস্তি পাবে? আমরা কেন জালিমদের ধ্বংস করব না? আমি এমন হতে পারবো না। আমি তাদের প্রত্যেককে শাস্তি দিব যারা এক একটা নরপশু। রাজ মায়ার দিকে তাকিয়ে বলে, সবকিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু মায়াবতী, কয়জন জালিমের নিঃশেষ করতে পারবে তুমি? যে কয়জন আমার সামনে আসবে তাদের প্রত্যেককে। পাগলি মায়াবতী। বলেই মায়াকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মায়ার চোখে পানি। রাজ সেগুলো নিজের ওষ্ঠ দিয়ে শুষে নেয়, তারপর বলে, আমার মায়াবতীর চোখের পানি আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ। মূল্যবান সম্পদ সবসময় নিজের কাছে গোপন রাখতে হয়। এভাবে সব জায়গায় প্রকাশ পেলে তো লোকে মূল্যহীন করে দেবে। রাতের অন্ধকারের সাথে সাথে কি আমার জীবনের অন্ধকার কেটে যাবে? মায়াবতীর অন্ধকার জীবনকে আলোকিত করতেই তো এই মন্ত্রী মশাইয়ের আগমন। আমাকে এভাবেই ভালোবাসবেন মন্ত্রী মশাই। আমাদের জীবনের তৃতীয় ব্যক্তির আগমন কখনোই হতে দিব না আমি। নিশ্চিন্তে থাকো মায়াবতী, কেউ আসবে না আমাদের জীবনে। কিন্তু আপনার অতীত? আমার অতীত? ওই যে। অবাক হয়ে বলে রাজ। মায়া রাজের দিকে তাকিয়ে বলে, ওই দিন বলেছিলেন ভালোবাসায় দূরত্ব বাড়িয়ে দিলে অনুভূতি বোঝা যায়। ওটা কার জন্য ছিল? রাজ হালকা হেসে মায়ার নাকে তার বৃদ্ধ আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বলে, ওটা যেই হোক না কেন কোনো তৃতীয় ব্যক্তি না, ওটা আমার নিজের মায়াবতী। মানে? কিছু না, সময় হোক জানতে পারবে। ঘুমাও এখন। বলেই মায়ার মাথায় হাত বুলিয়ে দেয় রাজ। মনে মনে বলে, 11 বছর বয়সে বিয়ে করে তোমার প্রতি বউ ফিলিং নিয়ে চলে গেছিলাম দূর দেশে। ভালোবাসার জন্ম না নিলেও তখন হয়েছিল ভালো লাগার জন্ম। বাবার দাদুর বলা আদেশ নিষেধ মেনেই তোমাকে বউ হিসেবে পেয়েছি আমি। দেশে আমার বউ আছে বলে অন্যদিকে মন না দিয়ে বউয়ের অপেক্ষায় থেকে নিজের স্বপ্নকে পূরণ করেছি। কিন্তু বউ আমার জানতেই পারলো না, তার মন্ত্রী মশাই তার থেকে দূরত্বে থাকার কথা বলতেছে। এই যে পূর্ণ বয়সে এসেছিলাম যোজন যোজন দূরে, এটাকে আমাকে পুড়িয়েছে ক্ষণে ক্ষণে। সকালবেলা 11টার দিকে ফ্রেশ হয়ে বাইরে বের হয় মায়া। একটা জর্জেট শাড়ি পরেছে, সাথে হালকা গহনা। ঘর থেকে বেরিয়ে নিচে তাকিয়ে দেখছে সবার কি রিয়াকশন। রাজ এখনো রেডি হচ্ছে। নিচে সোফায় বসে আছে মালিনী, সোনালিও, যারা বসে বসে কিছু পরামর্শ দিচ্ছে। মায়া এগুলো শুনে হালকা হাসলো। রাজ বেরিয়ে এসে মায়াকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখানে দাঁড়িয়ে কি করছো?
মায়া একবার রাজের দিকে তাকিয়ে আবার জারার দিকে তাকালো। তারপর টেফিল হাসি দিয়ে রাজকে ঘরে নিয়ে যায়। গাঢ় লাল রঙের লিপস্টিক ঠোঁটে দিয়ে মায়া তাকায় রাজের দিকে। রাজ ভ্রু কুঁচকে মায়াকে বলে, বউ আমার সামনে কেমিক্যাল মুক্ত থাকে আর বাইরে বের হলে কেমিক্যাল যুক্ত থাকে কেন? মায়া কোনো উত্তর না দিয়ে সোজা রাজের গালে লিপস্টিকের ছাপ এঁকে দিল। মেঘ না চাইতেও জল পেল রাস্তায়। সে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল। মায়া বলে, চলুন আমার সাথে। রাজ কিছু বলার আগেই মায়া রাজের হাত ধরে নিয়ে যায় নিচে। সিঁড়ি দিয়ে নামার সময় রাজ সোফায় বসা সবাইকে দেখে বলে, আমার ইজ্জতের ফালুদা এভাবে না করলে কি হতো না বউ? মায়া বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ ভয় পাওয়ার অভিনয় করে বলে, ওকে ওকে, আমার বউ আমাকে যেভাবে সাজাবে আমি তেমনই থাকবো। মায়া ও রাজকে নিচে নামতে দেখে সবাই তাকিয়ে থাকে। যারা রাজের গালে লাল লিপস্টিক দেখে আহত সুরে বলে, ও বেবি, তোমার স্কিনে লাভ স্পটস শো হয়ে আছে। খোঁচা মেরে বলে, যেটা তোর দেওয়ার ইচ্ছা ছিল।